দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যালো শহীদ। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তাহলে শুরু করি। হ্যাঁ স্যার। তো আমি বলেছিলাম যে আজকে এই শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার করাবো। অলরেডি মৌলিক অধিকারের সমস্ত হয়েছে, এখন বাকি আছে এই 32 নং ধারা থেকে 35 নং ধারা পর্যন্ত, গুরুত্বপূর্ণ 32 নং ধারা। তো এখানে কেন দরকার এই শাসনের যে মৌলিক অধিকারগুলো আছে, আর সেই মৌলিক অধিকারগুলোকে আর কার্যকর করার জন্য বা ফ্রুটফুল করার জন্য এই শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার ভূমিকা পালন করে। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার কাকে বলবো? প্রথমে সম্ভাব্য অধিকারের ব্যবস্থা করা, বিরুদ্ধে যে পারে বা এর দ্বারা এই অধিকার হনন হতে পারে এরকম একটা আশঙ্কাজনক কারণে আর এই ধরনের শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার প্রয়োগ করা হয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র বা অধিকার, সেই অধিকার সাধারণ আইনের দ্বারাই হয়, কিন্তু ভারতবর্ষে এই শাসনতান্ত্রিক একটা আলাদা বা পৃথক ভাবে মৌলিক অধিকার হিসাবে ভারতীয় সংবিধানের 32 নং, আর সেইখানে মূল সাংবিধানিক প্রতিবিধানের যে অধিকার দেওয়া হয়েছে 32(1) নং ধারায় কি বলা হয়েছে? আমি ধারা 32 নং ধারায় 4টা পার্ট আছে, তো 4টা পার্ট আলাদা আলাদা করে আমি আলোচনা করব। এই পার্টের যে দ্বিতীয় অংশ, সেইখানে বাকি যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে লেখগুলো জারি করতে পারে সেগুলো আমি পরের স্লাইডে আলোচনা করছি। এখানে 32(1) নং ধারায় কি বলেছে? বলেছে দ্য রাইট টু মুভ দ্য সুপ্রিম কোর্ট বাই অ্যাপ্রোপ্রিয়েট proceeding for the enforcement of the right conferred by this part is guaranteed। অর্থাৎ ভারতের নাগরিকরা মৌলিক অধিকার বলবৎ করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারে। এই 32 নং ধারা অনুসারে আরো একটা ধারা আছে 226 নং ধারা, সেখানে হাইকোর্টকে এই অধিকার দেওয়া হয়েছে, যাই হোক আমি পরে আলোচনা করছি। এখানে 31 নং ধারাতে আর প্রত্যেক নাগরিক তার সাংবিধানিক প্রতিবিধান বা সংবিধানের অধিকার যে সেই অধিকারগুলো রক্ষার জন্য সুপ্রিম কোর্টে আপিল করতে পারে। নিবে সেটা এই 32(2) নং ধারাতে বলা হয়েছে। সেখানে কি বলা হয়েছে 32(2) নং ধারাতে? যে the Supreme Court shall have power to issue direction or order or writ, including writs in the nature of habeas corpus, mandamus, prohibition, quo warranto or certiorari, whichever may be appropriate for the enforcement of any of the rights conferred by this part। এই তৃতীয় অংশে বা থার্ড পার্টে যে সমস্ত অধিকারগুলো বলা হয়েছে সে সমস্ত অধিকারগুলো আর কার্যকারী করার জন্য সুপ্রিম কোর্ট এই ধরনের পাঁচ ধরনের রিটস বা নির্দেশ বা লেখ জারি করতে পারে। বাংলাতে এখানে বলা হয়েছে হেবিয়াস কার্পাস মানে হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, ম্যান্ডামাস মানে হচ্ছে প্রতিষেধ, অধিকার পৃচ্ছা, উৎপ্রেষণ। এই যে রিট গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, এসএসসি নেট সেট যাই বলি না কেন বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষাগুলোতেও এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এই যে এই ধারাটা কোথা থেকে নেওয়া হচ্ছে? ইঙ্গো ব্যবস্থা অনুকরণ এই ধারাটা সংবিধানের 15 দ্বারা যুক্ত করেছে।
আমি বলছিলাম যে হাইকোর্ট 226 নং ধারা অনুসারে এই ধরনের রিটস আর জারি করতে পারে। তো হাইকোর্টের রিট জারি করা আর সুপ্রিম কোর্টের রিট জারি করা এর মধ্যে কিছু পার্থক্য আছে, আমরা পরে আলোচনা করছি। তো শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, কোনো শোনা যাচ্ছে। ডিস্টারবেন্স? না স্যার, না না, কোনো কোনো সমস্যা? না না, ঠিক আছে। না না, ঠিক ক্লিয়ার আছে। ঠিক আছে। তো এই যে হেবিয়াস কার্পাস, বন্দি প্রত্যক্ষীকরণ, সেই শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ হেবিয়াস কার্পাস। তার বাংলার যদি আক্ষরিক অর্থ দেখা যায় তাহলে হবে সেটা বলা হচ্ছে হ্যাভ দ্য বডি প্রেজেন্ট, অর্থাৎ সশরীরে হাজির করা। তো এই আদেশ বা এই রিট জারি করে আদালত আটককারী কর্তৃপক্ষকে আদালতের হাজির করার জন্য নির্দেশ দেয়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি দোষ করে বা কোনো আইন বিরুদ্ধে কাজ করে, তাহলে সেইটি আইন বিরোধী কিনা সে যাচাই করার অধিকার আদালতের আছে। আর আদালত এই রিট জারি করার মাধ্যমে সেই আইন ভঙ্গকারী ব্যক্তিকে সশরীরে আদালতে হাজির করাতেই হবে। আচ্ছা, সংবিধানের কত নং ধারায় বলা হয়েছিল যে 24 ঘন্টার মধ্যে সেই স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যেতে হবে? 22 বলো দেখি। 22 স্যার 22 একদম একদম ঠিক ঠিক। তো ঠিক একই রকম এখানে এই আদেশ জারি করে সশরীরে আর সেই আদালতের কাছে হাজির করতে হবে। তো এই যে ব্যক্তিকে যে আটক করা হয়েছে বা অ্যারেস্ট হচ্ছে, সেটা বিধিসম্মত না হলে আদালত কি করবে? সেই ব্যক্তিকে মুক্তি দিয়ে। আর এই বন্দি প্রত্যর্পণের মূল যে বেআইনি কারণ ছাড়া কোনো ব্যক্তিকে যদি শাস্তি না দেওয়া হয় বা সে ব্যক্তিকে মুক্তি করে দেওয়া, আর এটা হচ্ছে এই রিটস বা লেখের মূল উদ্দেশ্য। আটককারী ব্যক্তি বা কর্তৃপক্ষের উপর এই লেখ কোনো ব্যক্তি যে আটক করছে, সে কোনো অফিসার হতে পারে বা কোনো কর্তৃপক্ষ হতে পারে, তার বিরুদ্ধে এই লেখ জারি করা হয়। এখানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের লেখের জারি, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, তবে সুপ্রিম কোর্ট রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্র বলতে আমরা বুঝিয়েছি ধারায়, সে 12 নং ধারাতে রাষ্ট্র বলতে আমরা কি বুঝিয়েছি সেটা সেই অনুসারে যদি কোনো রাষ্ট্র এই ধরনের কাজ করে, তাহলে বা রাষ্ট্রের কোনো অংশ, সে রাজ্য সরকার হতে পারে, কেন্দ্র সরকার হতে পারে, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত হতে পারে, 12 নং ধারা অনুসারে যাকে যাকে আমরা রাষ্ট্র বলছি, তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এই ধারা বা এই রিটস জারি করতে পারে। কিন্তু হাইকোর্ট রাষ্ট্র ও থাকে। এর কিছু বিধি, কয়েকটি ক্ষেত্রে যে বিধিশ্রেণী আছে সেটা হচ্ছে আদালতের এখতিয়ারের বাইরে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাহলে এই লেখ জারি করা যায়। সমস্ত বিষয়গুলো বা এখতিয়ারগুলো আদালতের বাইরে। ঠিক একই রকম ফৌজদারি অপরাধের কারণে আদালতে বিচারে কোনো ব্যক্তি হাজতবাস হয়েছে এবং তার দণ্ডপ্রাপ্ত ব্যক্তির মুক্তির জন্য এই লেখ জারি করা যাবে না। মানে সে তার শাস্তি হয়ে যাওয়ার পরে তার যাবে না। এর পরবর্তী লেখে আসছি আমরা, সেটা হচ্ছে অর্থাৎ পরম আদেশ, ল্যাটিন শব্দ ম্যান্ডামাস, সে ম্যান্ডামাস থেকে এর আক্ষরিক অর্থ হচ্ছে পরম আদেশ। বলা হচ্ছে উই অর্ডার বা আমরা আদেশ করি। আদালত এই ধরনের আদেশের মাধ্যমে কি করে? সরকার বা প্রতিষ্ঠান প্রভৃতি সর্বসাধারণের দায়িত্বযুক্ত কর্তৃপক্ষকে আইন অনুসারে কর্তব্য পালন করার জন্য নির্দেশ প্রদান করে। এই সমস্ত রিট গুলো কি জন্য? যে কোনো আইন বিরুদ্ধ বা
কোনো সংবিধান বিরোধী কাজ হওয়ার আশঙ্কা আছে, তখন কিন্তু এই ধরনের রিটস গুলো জারি করা হয়। এখানে দেখতে পাচ্ছি আমরা যে সরকার, ব্যক্তি বা প্রতিষ্ঠান, যে সমস্ত প্রতিষ্ঠান, ব্যক্তি বা সরকার সর্বসাধারণের দায়িত্বযুক্ত কর্তৃপক্ষ, অর্থাৎ সর্বসাধারণের সাথে যে আর এক কথা হচ্ছে সরকারি দায়িত্ব বা সরকারি কাজ করার সাথে যুক্ত, তাদেরকে তাদের যে কর্তব্য, একজন ডিএম তার নিজের কর্তব্য করবে, একজন এসপি তার নিজের কর্তব্য করবে, বা একজন নিম্ন আদালতের জাজ তার নিজের কর্তব্য, এই ধরনের যে কর্তৃপক্ষ বা ব্যক্তি বা প্রতিষ্ঠান, তাদের নিজের কর্তব্য পালনের জন্য উচ্চ আদালত এই আদেশ বা নির্দেশ জারি করতে পারে। তবে এই আদেশ জারি করার ক্ষেত্রে রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে করতে, এর আগেও আমরা দেখেছিলাম যে রাষ্ট্রপতি রাজ্যপালদেরকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। বিচার বিভাগীয় কার্য সম্পাদনের ক্ষেত্রে কোনো হাইকোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধেও আদেশ জারি করা যাবে না, বা চুক্তিমূলক বাধ্যতামূলক বলবৎ করার জন্য এই আদেশ জারি করা বাধ্যবাধকতা, যেগুলো যে সময় তার বিরুদ্ধে এই আদেশ জারি করা যাবে না। বিধিবদ্ধতার শক্তি বিযুক্ত বিভাগীয় নির্দেশের বলবৎকরণের জন্য এই আদেশ জারি করা যাবে না। এখন কর্তব্যটি স্বেচ্ছামূলক হবে বা বাধ্যতামূলক নয়, কোনো একজন ব্যক্তি সে তার অধিকার ভোগ করবে কি করবে না, যদি সেটা বাধ্যতামূলক না থাকে তাহলে তার বিরুদ্ধেও আর এই আদেশ জারি করা যাবে না। এরকম কিছু যে এই সমালোচনা আমি শেষে করবো, এখানে সংক্ষেপে একটু আলোচনা করলাম। পরবর্তী দিক হচ্ছে প্রতিষেধ। প্রতিষেধের অর্থ কি? এর অর্থ হচ্ছে নিষেধ করা। কেবলমাত্র ঊর্ধ্বতন আদালত নিম্নতর আদালতের বিরুদ্ধে এই লেখ জারি করে, কোনো ব্যক্তি, এই লেখটা মনে রাখবে যে আদালতের বিরুদ্ধে আদালত জারি করে। নিম্নতর কোনো আদালত নিজ সীমার বাইরে গিয়ে যদি কাজ করে, কার্য এলাকা তার বাইরে গিয়ে যদি কাজ করে, তাহলে ঊর্ধ্বতন আদালত এই লেখ। এছাড়াও স্বাভাবিক ন্যায় বিচার বিরোধী কাজ না করার জন্য এই লেখ জারি করা হয়ে থাকে। প্রতিশোধ কেবলমাত্র আদালতের বিরুদ্ধে প্রয়োগ করা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। যেটা আমি পরমাদেশ ও প্রতিষেধের মধ্যে একটু পার্থক্য আছে। আগের পরমাদেশে কি, সেখানে কিছু নির্দেশ দেওয়া হচ্ছে, আর এখানে কি, এখানে কিছু করার জন্য নির্দেশ দেওয়া হয়। আর এখানে প্রতিষেধ মানে হচ্ছে বারণ করা, এক কথায়, সরি, কিছু করা, এখানে ভুলে বারণ করা হয়। এর পরবর্তী এসে চলে যাবো আমরা অধিকার পিচ্ছা। এর অর্থ হচ্ছে কোন অধিকারে, অর্থাৎ আইনসঙ্গতভাবে কোনো বিশেষ পদে নিযুক্ত না হয়েও কোনো ব্যক্তি যদি সেই পদ দাবি করে। এখন দেখা যাচ্ছে বেশিরভাগ ভুয়ো ডাক্তার, তারপরে ভুয়ো পুলিশ অফিসার, তো এই ধরনের আইনসঙ্গতভাবে না হয়েও সে যদি তার নিজের পদ বা তার যে পোস্ট, সেটা যদি সে দাবি করে, তাহলে তার বৈধতা বিচার করার জন্য আদালত জারি করতে পারে। ওই ব্যক্তির দাবি আইনসঙ্গত যদি না হয়, তাহলে তাকে পদচ্যুত বা তার শাস্তির ব্যবস্থাও করতে পারে। সংবিধান বা আইনের মাধ্যমে সৃষ্ট কোন স্থায়ী সরকারি পদের ক্ষেত্রে এই লেখ জারি। তবে যে সমস্ত বেসরকারি পদ বা মন্ত্রী পদ, কিন্তু সেগুলোর বিরুদ্ধে এই লেখ জারি করা যাবে না। যেগুলো কেবলমাত্র সংবিধান দ্বারা স্বীকৃত বা আইন দ্বারা স্বীকৃত, সে সমস্ত পদের বিরুদ্ধে এই লেখ জারি করা যাবে। তবে কোনো বিক্ষুব্ধ ব্যক্তি নয়, কেবলমাত্র সুস্থ স্বাভাবিক ব্যক্তি, এখন সরকার বিরোধী বা বিক্ষুব্ধ কোনো অফিসার, বা তাকে শাস্তি দেওয়া হয়েছে, তাকে সাসপেন্ড করা হয়েছে, এরকম কোনো ব্যক্তি আর তার ব্যক্তির এই রিটস জারি। তারপর হচ্ছে উৎপেষণ, অর্থাৎ বিশেষভাবে হওয়া। তো নিম্নতম কোনো আদালত বা বিচার কাজের সাথে যুক্ত যে কোনো প্রতিষ্ঠান, সে পঞ্চায়েত হতে পারে, বা এক কথায় এই ধরনের বিচার কাজও করে থাকে,
সে তার এখতিয়ারের বাইরে গিয়ে যদি কাজ করে, তখন ঊর্ধ্বতন আদালত এই লেখের মাধ্যমে সেই বিচার মামলা বা সেই মকদ্দমাটা স্থানান্তরিত করতে পারে। আর নিম্নতন আদালত যদি কোনো সিদ্ধান্ত দিয়ে থাকে, তাহলে সেই সিদ্ধান্তকে বাতিল করে দেয়। অর্থাৎ কোন নিম্নতন আদালত কোন একটা রায় দিল বা কোন একটা মামলা নিল যেটা তার এখতিয়ারের মধ্যে নয়, তখন উচ্চ কোনো আদালত সেটা যদি জানতে পারে, বিশেষভাবে জ্ঞাত হয়, তাহলে এই ধরনের লেখ জারি করে নিম্নতম আদালতের সমস্ত কিছু বানচাল করে দিতে পারে। বিভিন্ন যে পৌর প্রতিষ্ঠানগুলো, এই পৌর প্রতিষ্ঠানগুলোর উপরে করা হয়ে থাকে। প্রতিষেধ কেবলমাত্র প্রতিরোধমূলক। প্রতিরোধ আমি আগের স্লাইডে বললাম যে প্রতিরোধ করা হয়, বাধা দেওয়া হয়, কিন্তু উৎপ্রেষণের মাধ্যমে কি হয়? প্রতিরোধ এবং প্রতিকার দুটোই করা হয়, এটা মাথায় রাখবে। এই দুইয়ের মধ্যে পার্থক্য যদি না আসে দু একটা কোনো সময়, তাহলে বা অপশনে থাকে, তখন এটা খেয়াল রাখবে। আগে কি হতো? কেবলমাত্র বিচার বিভাগীয় বা আধা বিচার বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এই লেখ জারি সালে সুপ্রিম কোর্ট একটা সিদ্ধান্তে জানিয়েছে, ব্যক্তির অধিকার খর্বকারী প্রশাসনিক কর্তৃপক্ষের বিরুদ্ধেও এই লেখ জারি করা। আমরা যেগুলো দেখলাম যে কেবলমাত্র বিচার কাজের সাথে যুক্ত যে তার বিরুদ্ধে করা যাবে, কিন্তু 1991 সালে সুপ্রিম কোর্ট বলছে শুধু বিচার বিভাগীয় প্রতিষ্ঠান নয়, তার সাথে সাথে যে প্রশাসনিক কর্তৃপক্ষ আছে তার বিরুদ্ধেও এই লেখ জারি করা যাবে। প্রতিষেধের মতো এই লেখ আইন বিভাগীয় সংস্থা বা বেসরকারি ব্যক্তি সংস্থার বিরুদ্ধে জারি করা যায় না। প্রশাসনিক এবং যে সমস্ত বিষয় বা সংস্থা তার বিরুদ্ধে এই লেখ। এবার আমরা আসবো 32(3) নং ধারা। 32(3) ধারায় বলা হচ্ছে, উইদাউট prejudice to the are conferred on the Supreme Court by clause 1 and 2, মানে আগের যে দুটো, Parliament may by law empower any other court to exercise within the local limits of its jurisdiction all or any of the power exercisable by the Supreme Court under clause 2। 1 এবং 2 নং 32(1)(2)-এ যা যা বলা হয়েছে সেখানে কি বলছে? পার্লামেন্ট আইন প্রণয়ন করে অন্য কোন আদালতকে তার নিজ এখতিয়ারের মধ্যে আর এই সমস্ত লেখ জারি করার ক্ষমতা পার্লামেন্টের হাতে সর্বশেষ ক্ষমতা এখানে দেওয়া হয়েছে। আর তবে এখন পর্যন্ত আজকে এখন পর্যন্ত এই ধরনের মানে ক্ষমতা পার্লামেন্ট উচ্চ আদালত তার বিরুদ্ধে এই ধরনের আইন পার্লামেন্ট পাস করেনি বা প্রয়োগ করেনি। 32(4) নং ধারায় বলা হয়েছে, কি বলা হয়েছে 32(4) নং ধারায়? The right guaranteed by this article shall not be suspended except as otherwise provided for by this constitution। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই অধিকারটি এক্সপেক্ট থাকবে, অর্থাৎ স্থগিত থাকবে, তাও কিন্তু এই 32 নং ধারায় বলা হয়েছে। তার বাইরে অধিকার প্রয়োগের যে ক্ষমতা, সেই ক্ষমতা বাতিল করা যাবে না। এরও কিছু বিধিনিষেধ এখানে আছে যে অন্যান্য মৌলিক অধিকারগুলোর মতো সাংবিধানিক অধিকার কি এটাও অবাধ নয়। কেন? আমি বলছিলাম যে শেষে আমরা এটা বলা হচ্ছে 33 নং ধারায়। এখন তো জানি 32 নং ধারা খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, কিন্তু 33, 34, 35 আমি এখানে আলোচনা করে দিচ্ছি যে যাতে পরপর সমস্ত ধারাগুলো আমাদের নলেজে থাকে। বলছি শোনা যাচ্ছে সুরজিৎ? হ্যালো হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, কোনো ডিস্টার্ব করছে কি? না স্যার। তো ভারতীয় সংবিধানের 33 নং ধারায় কি বলেছে?
33 ধারায় বলতে পাওয়ার অফ পার্লামেন্ট টু মডিফাই দ্য রাইট কনফার্ড বাই দিস পার্ট in their application to force, the parliament may by law determine to what extent any of the rights conferred by these parts shall in their application to the member of the armed force, the member of the force charged with the maintenance of public order, অর্থাৎ কারা কারা বা কাদের কাদের জনকে বিশেষ ছাড় বা সুযোগ সুবিধা এখানে দেওয়া হয়। Employed in any bureau or other organization established by the state for purpose of intelligence and counter intelligence, এরা এই সমস্ত যে শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার এটা অন্যান্য সাধারণ নাগরিকদের মতো পারবে না। Persons employed in or in connection with the telecommunication system set up for the purpose of any form referred to in clause A and C be restricted or abrogated so as to ensure the proper discharge of their duties and the maintenance of discipline among them. অর্থাৎ কারা কারা আমি পরে বাংলাতে বলছি, এখানে তো আমি একটু মার্কস করে দিচ্ছি। প্রথম হচ্ছে আর্ম ফোর্স যারা বা সরকারি সংস্থা হচ্ছে বিভিন্ন গোয়েন্দা যারা কর্মচারী বা টেলিকমিউনিকেশনের যারা সদস্য আছে, এই শাসন এরা কিন্তু অধিকার অন্যান্য যে সাধারণ নাগরিক কিন্তু ভোগ করতে পারবে না। এখানে সুন্দরভাবে বলে দিয়েছি আমি, সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী বা বাহিনী, গতির রক্ষী ব্যবস্থা, এরা প্রত্যেকে কিন্তু আর পারবে না। এটা কখন বলা হয়েছে? 1984 সালে 50তম সংবিধান। এটা আর 34 নং ধারায় কি বলা হয়েছে? 34 নং ধারাতে এই ধরনের বলা হয়েছে যে while martial law is in force in any area, অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন যে সরকারি যে সংস্থাগুলো আছে, বিশেষ করে সামরিক বাহিনী, তো সেখানে যেখানে সামরিক আইন বলবৎ উপরে কিছু বাধা নিষেধ আরোপ, যে বিভিন্ন ধারাগুলো আছে, জাতীয় সংহতি, এরকম কিছু কিছু মৌলিক কিছু বিষয় যার বিরুদ্ধে বা যার কারণে রাষ্ট্র যে কোনো উপরে ব্যক্তিকে, কিছু ব্যক্তি বলতে সংবিধানের 33 নং ধারায় 4 ধরনের ব্যক্তি বলা হয়েছে। এখানে প্রথমটা হচ্ছে আর্ম ফোর্স, সশস্ত্র সেনাবাহিনী যারা আছে, বা পাবলিক সম্পত্তি বা সেই পাবলিক সম্পত্তির যে পাহারাদার, সিআরপিএফ বা এই ধরনের যারা আছেন ফোর্স, ব্যুরো, সেন্ট্রাল ব্যুরো, সিআইডি বা সিবিআই, এই ধরনের, বা টেলিকমিউনিকেশনের সাথে যুক্ত যারা ব্যক্তি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সংবিধানের প্রতিবেদনের অধিকারদের মতো তারা ভোগ করতে পারে না। বুঝা? এগুলো পরীক্ষাতে আসে, কিন্তু আমরা সাধারণত আলোচনা কম করি এবং সমস্ত বিষয়ের নলেজ কম থাকে বলে আলোচনা পারি না আমরা। শোনা যাচ্ছে বিষ্ণু? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে দাদা। হুম 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 33 নং ধারাতে 34 নং এখানে বলা হচ্ছে যে কি
না 33? প্রায় হয়ে গেছে। হ্যালো, হ্যালো। শেষের দিকে এসে ডিস্টার্ব দিচ্ছে নাকি? হ্যাঁ দাদা, হ্যাঁ। বলছিলাম দাদা, গুগল মিটে করলে ভালো হতো নাকি ক্লাসগুলো?